ক্রায়োসার্জারি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেখান থেকে প্রায় কোশ্চেন হয়। এমসিকিউ টাইপ, সিকিউ টাইপ বা হচ্ছে 1-2 নম্বরের কোশ্চেনও এখান থেকে হতে পারে। প্রথমে আমরা জানবো ক্রায়োসার্জারি শব্দটার অর্থ এবং এই শব্দটার উৎপত্তি কোথা থেকে। দেখো, ক্রায়োসার্জারি, ক্রায়ো শব্দের অর্থ কিন্তু ঠান্ডা, মানে বরফের মতো ঠান্ডা। এটা একটা গ্রিক শব্দ। আমি আবারও বলছি, ক্রায়ো একটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা। আর সার্জারি মানে কি সেটা তো তোমরা সবাই জানো, হাতের কাজ বা শল্য চিকিৎসা, যেটা আমরা বুঝি যে অপারেশন করা আর কি, ইংলিশে যেটা বুঝি। তো ক্রায়োসার্জারি মানে হচ্ছে, একসাথে যখন বলবে তখন বুঝবা যে এটা একটা চিকিৎসা পদ্ধতি যেটা বরফের মতো ঠান্ডা পরিবেশে বা বরফের চেয়ে শীতল পরিবেশে করা হয়। This is the type of operation that is performed in a environment that is colder than ice. বরফের চেয়ে শীতল তাপমাত্রায় বা শীতল পরিবেশে যেটা করা হয়, আর এটাকে ক্রায়োথেরাপিও কিন্তু বলা হয়। তোমাদের যদি কোশ্চেনে কখনো আসে যে ক্রায়োথেরাপি বলতে কি বোঝো, তখন ক্রায়োসার্জারির ডেফিনেশনটাই তোমরা দিয়ে দিতে পারো। আমেরিকান নিউরোসার্জন আইএস কুপার এবং এএস লির হাত ধরে 1960 সালে আধুনিক ক্রায়োসার্জারির যাত্রা শুরু হয়। এরা কিন্তু ক্রায়োসার্জারির প্রথম পায়োনিয়ার না, এরা হচ্ছে আধুনিক ক্রায়োসার্জারির পায়োনিয়ার। আমার কথা বুঝছো? আইএস লি, এএস লি এবং আইএস কুপার, এটা তোমাদের যে বই, সে বইয়ের একবার দেওয়া আছে, অনেক বইয়ে, আবার অনেক বইয়ে অন্য নাম আছে। তো প্যানিক হওয়ার কিছু নাই। আইএস কুপার এবং এএস লি, এটা হচ্ছে ওনাদের দুজনের হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারির যাত্রা শুরু হয়। এর আগেও ক্রায়োসার্জারি ছিল, কিন্তু সেটা একটু সনাতন পদ্ধতির। তো ক্রায়োসার্জারি করার জন্য কয়েকটি গ্যাস ব্যবহার করা হয়। সেই গ্যাস চারটার নাম আমাদেরকে জানতে হবে। শুধু চারটা গ্যাসই না, আরো আছে, কিন্তু এই চারটার নাম তোমরা মুখস্থ করবে, কারণ এমসিকিউতে আসে, প্লাস তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় চলে আসে। তরল নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস বা ডাইমিথাইল ইথার বা প্রোপেন। আচ্ছা, আমরা অনেক দূর চলে আসছি, তার আগে আমরা ডেফিনেশনটা একটু বলে আসি যে ডেফিনেশন তোমরা কি লিখবা আসলে, বা কি টাইপের, কি ধরনের লিখবা। ক্রায়োসার্জারি একটি চিকিৎসা পদ্ধতি, তাই না? এতক্ষণে তো এটা বুঝছো। সো বরফের মতো শীতল বা বরফের চেয়ে শীতল তাপমাত্রায় শরীরের অপ্রয়োজনীয় টিস্যু বা অপ্রয়োজনীয় কোষ ধ্বংস করার পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে। আমি আবারও বলছি, এখানে দেখো লেখা আছে, ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন, যে বরফের চেয়ে শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অপ্রয়োজনীয় টিস্যু বা কোষ ধ্বংস করার পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে। এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো, যেখানে মাথার উপরে এই জায়গায় দেখো একটা আঁচিল হয়েছে, বা হাতের উপরে আঁচিল হয়েছে, এটা এভাবে দেখানো হয়েছে। তো এখানে দেখো একটা ক্রায়োগান নামক একটা যন্ত্র দেখতে পাচ্ছ, যে যন্ত্রটার নাম আমি কি বললাম? ক্রায়োগান, যার সাহায্যে এই গ্যাসটা স্প্রে করা হয়। এই তরল নাইট্রোজেন বা হিলিয়াম অথবা আর্গন, এই গ্যাসটা ওখানে স্প্রে করা হয়। ওখানে স্প্রে করলে কি হবে? ওই জায়গাটার তাপমাত্রা কমে যাবে, তাই না? এই তরল নাইট্রোজেন, হিলিয়াম, এগুলো কিন্তু খুবই শীতল গ্যাস, একেবারে মনে করো যে কি বলবো, বরফের চেয়েও ঠান্ডা। এখানকার তাপমাত্রা মনে করো যে -120 টু -165 পর্যন্ত হতে পারে। মানে কি বলবো, এটা অনেক বেশি ঠান্ডা। নর্মালি আমাদের বাসার যে ফ্রিজ থাকে, ফ্রিজের তাপমাত্রা দেখবা যে -25 বা -30 ডিগ্রির বেশি কিন্তু হয় না, লাগে না। কিন্তু
এই চিকিৎসা পদ্ধতিতে যে তাপমাত্রাটা প্রয়োগ করা হয় সেটা কিন্তু -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি পর্যন্ত হতে পারে, বা ইন সাম কেসেস ইফ ইউ নিড ইউ ক্যান ডিক্রিজ দ্য টেম্পারেচার। তাহলে এখন আমরা জানবো যে ক্রায়োসার্জারি কিভাবে করা হয়। মনে করো তোমার শরীরের কোনো একটা অংশে যদি এরকম অপ্রয়োজনীয় কোষ হয় বা অপ্রয়োজনীয় টিস্যুর জন্ম নেয়, যেটা টিউমার বলি আমরা, বা ক্যান্সার হতে পারে, তো সেখানে এই ক্রায়োগানের সাহায্যে স্প্রে করা হয় আর্গন গ্যাস বা তরল নাইট্রোজেন গ্যাস। তো এত ঠান্ডা পরিবেশ তৈরি করবে সেই জায়গাটা তাহলে অবশ্যই শক্ত হয়ে যাবে, একটা পিণ্ডের মতো হয়ে যাবে, বরফ পিণ্ড। এখন সেই বরফ পিণ্ডটার তাপমাত্রা আস্তে আস্তে আবার বাড়ানো হবে, ধরো 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয়। এখন মনে করো একটা জায়গার তাপমাত্রা তুমি একেবারে কমাই দিলে, যার ফলে সেখানকার কোষগুলো সব মরে গেল, সেখানে যে জীবিত কোষগুলো থাকবে সেগুলোও কিন্তু মরে যাবে, ভালো টিস্যুও মরবে, খারাপ টিস্যুও মরবে। এরপরে ওখানকার তাপমাত্রা যখন তুমি আস্তে আস্তে বৃদ্ধি করবা তখন ওই জায়গাটা গলে যাবে, যেটা মরে গেছে বা যে এগুলো আছে বরফপিণ্ড হয়েছিল সেটুকু গলে যাবে, যে আস্তে আস্তে সেই ধ্বংস হওয়া বা ডেড টিস্যু গুলা বের হয়ে যাবে। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই জায়গায় দেখো এখানে দেওয়া আছে, এই পদ্ধতিতে টিউমারের ভিতরে ক্যান্সার টিস্যুতে তাপমাত্রা -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনতে ইমেজিং যন্ত্রের সাহায্যে তরল নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করা হয়। এখানে তরল নাইট্রোজেনই যে প্রয়োগ করতে হবে ব্যাপারটা এমন না, হিলিয়াম, আর্গন যে কোনো গ্যাস প্রয়োগ করা যেতে পারে। তাপমাত্রা হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে টিস্যুটি বরফ পিণ্ডে পরিণত হয়, ফলে রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধের কারণে টিস্যুটি ক্ষয়সাধিত হয়। আবার ইমেজিং যন্ত্রের সাহায্যে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা -20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। তো এক জায়গার তাপমাত্রা যখন তুমি বাড়াবা তাহলে অবশ্যই গলে যাবে, কারণ বরফ তো দেখবা যে নর্মালি আমরা হাতের পরে রাখলেই স্বাভাবিক তাপমাত্রায় গলতে শুরু করে না বরফ, তাহলে আমরা যখন বাড়াচ্ছ তাহলে তো অবশ্যই গলে যাবে। এখন এইখানে আমি একটা যন্ত্রের কথা উল্লেখ করি নাই, সরি, ব্যাপারটা হচ্ছে ক্রায়োপ্রোব। ক্রায়োপ্রোবটা কি? ক্রায়োগান এবং ক্রায়োপ্রোব। তো ক্রায়োপ্রোব এই যন্ত্রটার নাম কি তোমরা শুনেছো? তোমাদের বইয়ে দেখবা আছে। জি স্যার জি আছে। স্যার। হ্যাঁ, ক্রায়োপ্রোব কি কারণে ইউজ করা হয় এটা জানো? স্যার শরীরের অভ্যন্তরীণ জানতে এক্স্যাক্টলি। সার্জারি করার জন্য। এখানে খেয়াল করে দেখো যে দুইটা যন্ত্র ব্যবহার করা হয়েছে, এটা ক্রায়োগান, এটা শরীরের উপরের অংশ অপারেশন করছে। জি স্যার। এখন যদি এমন হয় যে তোমার শরীরের ভিতরে ধরো মাংসের নিচে তোমার অস্বাভাবিক কোষ বা টিস্যু বৃদ্ধি পেয়েছে বা টিউমার হয়েছে, তখন তুমি কি করবা? তখন তোমাকে ক্রায়োপ্রোব নামক ওই যন্ত্রটা ইউজ করতে হবে। কি বললাম, কি যন্ত্র? ক্রায়োপ্রোব। এই যন্ত্রটা ব্যবহার করে তুমি ওখানে ইনজেকশন যেভাবে করে ওইভাবে, এটা অবশ্যই কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে করতে হবে, যেখানে ইমেজিং যন্ত্র থাকবে যে তোমার ভিতরটা দেখবে, দেখে সেখানে এটা কাজটা করবে। আর আদারওয়াইজ যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, মানে ধরো তুমি এক্সাক্ট পজিশন বা লোকেশনটা তুমি ডিটেক্ট করতে পারলে না, তাহলে কিন্তু হবে না, কারণ তাহলে আমাদের শরীরের উপকারী টিস্যুগুলা ধ্বংস হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার মানে বিভিন্ন রকম ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য এক্সপার্ট সার্জন ছাড়া এ ধরনের অপারেশন করা সম্ভব নয়। তাহলে দেখো এখানকার ব্যবহার নিউরোসার্জারি এবং টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায়, এবং বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার বা ল্যাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, এরকম বিভিন্ন রোগের জন্য এটা ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারির সুবিধা কি? এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে কোনো রক্তপাত হয় না, তাই না? কোনো ব্লাডের ইয়ে আসবে না, তোমার এমনিতেই হচ্ছে টিস্যুটা মারা যাবে, এবং সেখানে তুমি মনে করো যেদিন অপারেশন করা হয়েছে তারপরের দিনই রোগী সুস্থ হয়ে যেতে পারে, কিন্তু সতর্কতার সাথে কাজটা করতে হবে। এটা টোটালি ব্লাডলেস অপারেশন, এখানে রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখো এখানে বলছে প্রথম সুবিধা হচ্ছে আক্রান্ত টিস্যুটি শীতক যন্ত্রটি এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সব ধরনের ক্রিয়াকলাপকে সাময়িকভাবে অকার্যকর করে রাখা যায়, এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। দ্বিতীয় সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায়,
এবং রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্তপাত হয় না বললেই চলে, হলেও সম্ভাবনা খুবই কম। তৃতীয় সুবিধা হচ্ছে ক্যান্সার নিরাময়ে বহুল প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি বা রেডিওথেরাপি এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো চিকিৎসায় এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তার মানে এটার উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা, বর্তমানে এই পদ্ধতি ধীরে ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি সব বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। আর এটার অসুবিধাটা কি বলতো? যদিও আমি এখানে উল্লেখ করে দেই নাই, বলো কে বলতে পারবো অসুবিধা? ছোঁয়া, দিশা, স্যার এখন তো ঠিক মামুন? মনে নেই স্যার, কিন্তু বই দেখলে বলা যাবে। বই দেখে তো সবাই স্যার বলতে পারবে। নর্মাল ফ্র্যাকচার অসুবিধা হচ্ছে এক্সপার্ট সার্জন ছাড়া এই চিকিৎসা দেওয়া যাবে না। তারপরে হচ্ছে এটা কি ভুলে গেলাম আবার, ক্রায়ো সার্জারি। ও আচ্ছা, মানে যদি মানে ভুল হয় কোনোভাবে, তাহলে প্রয়োজনীয় টিস্যু ড্যামেজ হতে পারে, তাই না? ড্যামেজ হতে পারে। জি হ্যাঁ, স্যার। প্রয়োজনীয় টিস্যু ড্যামেজ হতে পারে। তাহলে ক্রায়ো সার্জারি আমরা জানলাম, ক্রায়ো সার্জারি খুবই গুরুত্বপূর্ণ, সো সবাই খুব মনোযোগ দিয়ে পড়বা। এরপর হচ্ছে মহাকাশ অভিযান বা স্পেস এক্সপ্লোরেশন। আবির, জি স্যার। বুঝছো তো? জি স্যার। দেখো, এখন আমি তোমাদের পড়াচ্ছি, এখন পড়ো যেন এটা আবার বাসায় গিয়ে পড়া না লাগে, কারণ এটা অনেকদিন আগে পড়েছো, তোমাদের পড়া জিনিস, তো আবার যেন পড়তে না হয় সেভাবে পড়ো। তাহলে জি স্যার। মহাকাশ অভিযান বা স্পেস এক্সপ্লোরেশন, এখান থেকে তো ক্রিয়েটিভ কোশ্চেন হয় না, এটা এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য আসলে মেইনলি এটা পড়ানো হয়। মহাকাশ অভিযানটা কি? মহাকাশ অভিযান হচ্ছে যে আমরা কৃত্রিম, তোমার ওই যে যেটা বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটকে মহাকাশ যানে পাঠিয়ে দিচ্ছি, যে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য আমাদেরকে তারা সেন্ড করছে। যেমন মঙ্গল গ্রহে পাথফাইন্ডার নামক একটা রোবট বা মহাকাশযান সর্বপ্রথম পাঠানো হয়েছিল। তো সেখানে সেটা অবতরণ করার পর সেখান থেকে ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করেছে পৃথিবীতে। তো যদি এমন হতো যে মানুষ প্রথমে যদি সেখানে যেত, চাঁদে যেমন গিয়েছিল, তাহলে মানুষ, সেখানকার পরিবেশ এমন যে সেখানে মানুষ বেঁচে থাকতে পারতো না, সেখানে অক্সিজেন নেই বা সেখানে প্রয়োজনীয় মানুষের বেঁচে থাকার মতো এনভায়রনমেন্ট নেই। তো তাহলে মানুষ যেসব জায়গায় যেতে পারছে না, সেখানে কিন্তু রোবট পাঠিয়ে খুব সহজেই এই মহাকাশ অভিযান কন্টিনিউ করা হচ্ছে, এবং সেখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশন, সেখানে কি ধরনের মাটি আছে, কি ধরনের গ্যাস আছে, বা এই যে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হয়তো এমন যে ওই বিভিন্ন রোবট থেকেই আসলে এই ছবিগুলো তোলা হয়। তো বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান হচ্ছে ভস্টক 1। এটা হচ্ছে রাশিয়ার বিজ্ঞানীরা পাঠিয়েছে। মহাকাশ, বর্তমানে মহাকাশ কেন্দ্রে দ্রুতগতির কম্পিউটার ব্যবহার করা হয়। প্রত্যেকটি কম্পিউটার বিভিন্ন অংশের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে সহজ এবং জটিল কাজগুলো সম্পন্ন করে। জটিল কাজগুলো কাজ করার জন্য কম্পিউটারের প্রয়োজন, এবং কম্পিউটার হার্ডওয়্যার সমস্যা সমাধানের জন্য রাখা হয় অতিরিক্ত হিসেবে। যাই হোক, নাসার একটা দেওয়া হয়েছে। তো মহাকাশ অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি দেখো, এগুলো একটু দেখে নিবে, এগুলো তো আসলে তোমাদের বোঝানোর মতো কিছু নাই, সো এটা আমি স্কিপ করছি। হ্যাঁ, এরপর হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা খাতে আসলে আমাদের আইসিটির অবদানটা কি দেখো। বর্তমানে এই যে এখানে একটা সমুদ্রে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো সমুদ্রে জাহাজ, আর এখানে হচ্ছে স্থলভাগে একটা গাড়ি, আর উপরে দেখো বিমান। তো এই তিন বাহিনী, মানে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, এই তিন বাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য আসলে আইসিটির বিকল্প কি কিছু আছে বলো তো? দেখো, যখন একটা যুদ্ধ পরিচালনা করা হয় কোন না একটা স্যার। দেশের সাথে, কোন একটা দেশের সাথে যদি যুদ্ধ লেগে যায়, তখন যদি ধরো আমেরিকা তো মাঝে মাঝে যুদ্ধ যুদ্ধ করে, তো এই যে যুদ্ধ করে তারা যদি তিন বাহিনীর মধ্যে সমন্বয় না করতে পারে, তাহলে কি হবে? হবে না। যখন স্থলভাগের এই যে সেনাবাহিনী বিপদে পড়ে, তখন হচ্ছে বিমান বাহিনীর হেল্প লাগে। আবার নৌবাহিনী যখন বিপদে পড়ে, তখন কিন্তু বিমান বাহিনীর হেল্প লাগে। তো এরকম ভাবে তিন বাহিনীর মধ্যে কমিউনিকেশন করার জন্য অবশ্যই আইসিটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ এই তিন বাহিনীর মধ্যে যোগাযোগ করার জন্য কম্পিউটারাইজড ওয়েতে যে উইপন গুলো আছে সেগুলা ব্যবহার করা হয়। এই যে দেখো এখানে
অপট্রনিক অপটিক্যাল ইলেকট্রনিক সিস্টেম, যুদ্ধক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেম, এটা যে কিভাবে কোন জায়গা থেকে কিভাবে ম্যানেজ করতে হচ্ছে সেটা দেওয়া হয়েছে। এখন দেখো পার্ট মূল্যায়ন, আমরা দেখবো যে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে। তো দেখো ক্রায়োসার্জারি কি, ক্রায়োথেরাপি কি, মহাকাশ অভিযান কি, জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো তো বলার কিছু নাই। অনুধাবনমূলক প্রশ্ন, ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব, ব্যাখ্যা করো। বহির্ত্বকে কোন সার্জারি ক্রমশ জনপ্রিয় হচ্ছে, ব্যাখ্যা করো। এটা ছোঁয়া বলো তো, এটা একটু হ্যালো। স্যার ক্রায়ো সার্জারি হবে প্রমোশন। অবশ্যই ক্রায়োসার্জারি হবে। তো এক লাইন বলো, আরো কথা দুই একটা। আচ্ছা থাক, বলতে হবে না। এখন ক্রিয়েটিভ কোশ্চেন দেখি আমরা। মামুনের হাতে একটি টিউমার হয়, সে ডাক্তার রিপনের শরণাপন্ন হয়। তার পরামর্শ অনুযায়ী মামুন নির্দিষ্ট তারিখে অপারেশন থিয়েটারে উপস্থিত হলেন। ডাক্তার রিপন অল্প সময়ের মধ্যে একটি বিশেষ পদ্ধতিতে অত্যাধিক নিম্ন তাপমাত্রায় টিউমারের অপারেশন সম্পন্ন করলেন। ডাক্তার মামুনের চিকিৎসা কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হবে অবভিয়াসলি। সো উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আরেকটা দেখো, লিজা ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল এবং ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেন। তাহলে নিম্ন তাপমাত্রা চিকিৎসা কি? অবভিয়াসলি ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ডাক্তার নিলয় ব্রেন ক্যান্সার নিরাময়ে শীতল গ্যাস আর্গনের ব্যবহার করে, এই তো, তাহলে ওই ক্রায়োসার্জারি। তাহলে এইভাবে কিভাবে আসছে পরীক্ষায়, এগুলো তো তোমরা অলরেডি তোমরা জানোই। তো আমরা দেখো এখানে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন দেখি। ক্রায়ো শব্দের অর্থ কি? বরফের মধ্যে। বরফের মতো ঠান্ডা। স্যার এখানে তো দেওয়াই আছে। এখানে তো অ্যান্সার গুলো আমি দিয়েই দিছি আসলে, এই জন্য তোমাদের জন্য সহজ হয়েছে। এই জন্য অ্যান্সার গুলো আমি নর্মালি দেই না, অনেকে আবার মানে অ্যান্সার গুলো দেওয়া থাকলে পড়ানো সুবিধা হয় না। আচ্ছা দেখো, সার্জারি শব্দের অর্থ কি? হাতের কাজ, তাই না? তো অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ হাতের করে কাজ। হ্যাঁ, অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার কৌশলকে কি বলে? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি। হ্যাঁ, নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, এটা বলো। চর্মরোগ। চর্মরোগ। কোন ধরনের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? এটা তিনটাই হবে। তিনটাই হবে। তাহলে আমরা এটাই চ্যাপ্টারের লাস্ট লেকচার। এরপরে পড়বো বায়োমেট্রিক্স। হ্যাঁ, বায়োমেট্রিক্স খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা তোমরা সবাই জানো, আমি না বললেও, কারণ তোমরা যতগুলো পরীক্ষা দিয়েছো, ফার্স্ট চ্যাপ্টার থাকলে বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন হয়নি এমন মনে হয় নাই, তাই না? হয়েছে কখনো? না স্যার। বায়োমেট্রিক্স থেকে এক সেট কোশ্চেন বা একটা কোশ্চেন না একটা কোশ্চেন হয়ই। জি স্যার। তো বায়োমেট্রিক্স কি জিনিসটা আমরা একটু জেনে নিই। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন বা হচ্ছে লাইফ, বা লাইফ যেটা বলি, লাইভ। তো বায়ো শব্দের অর্থ লাইফ বা প্রাণ, আর মেট্রিক শব্দের অর্থ পরিমাপ করা। তো এখন কথা হচ্ছে, তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার তাহলে কি জীবন পরিমাপ করা বা লাইফ পরিমাপ করা? ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে লাইফ বলতে আমাদের লিভিং অর্গান বুঝি আমরা, মানে আমাদের জীবন। তো আমাদের শরীরের যেমন হাত পা, নাক মুখ, এগুলো সব কি লিভিং অর্গান না, মানে জীবন্ত না? যদি কেটে না ফেলা জি হয়, স্যার। হ্যাঁ এগুলো জীবন্ত। তো এই জীবন্ত অংশগুলো পরিমাপ করে যখন আমরা কাউকে আইডেন্টিফাই করার একটা পদ্ধতি তৈরি করি, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে দেখো, এটা ডেফিনেশন পড়তে গেলে এটা আসবে কি, বায়ো শব্দের অর্থ দেখো, গ্রিক শব্দ বায়ো অর্থ লাইফ এবং মেট্রিক শব্দের অর্থ পরিমাপ। এটা আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি
হাইলাইট করে দিচ্ছি। তাহলে বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা পরিমাপ করে এবং বিশ্লেষণ বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন। এখন কথা হচ্ছে তোমরা কি এভাবেই লিখবা? না, তোমরা তোমাদের মতো করে লিখবা। তোমরা কি লিখবা? যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করে ইউনিকলি আইডেন্টিফাই করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে, নাকি? মানে আমার কথাটা বুঝছো? জি তোমরা স্যার। সহজভাবে যেভাবে লেখা যায় সেভাবে লিখবা। তো এটা কখন এসেছে? এটা খ্রিস্টপূর্ব 500 অব্দে, মানে খ্রিস্টের জন্মেরও 500 বছর পূর্বে ব্যাবিলিয়ানরা ব্যবসায়িক কাজে ছোট ছোট শুকনো কাদার খণ্ড দিয়ে আঙুলের ছাপ ইউজ করত। তাহলে কত বছর পূর্বে এটা? সেই মনে করো ব্যাবিলনীয় কারা জানো? জি না স্যার। ব্যাবিলনি হচ্ছে জনি বর্তমান, ব্যাবিলনীয়রা বর্তমান হচ্ছে মনে হয় সিরিয়া। ইউফ্রেটিস তো হচ্ছে, না, ভুলে গেলাম, দাঁড়াও ওয়েট। হ্যাঁ, এই ইরাক, মানে সিরিয়া ইরাকের ওই দিকে আর কি, মানে বুঝছো? হ্যালো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, মানে স্যার। ইরাকের ওই অঞ্চলটাকে ব্যাবিলন বলা হতো। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তোমরা মনে হয় পড়েছো, যে মধ্যযুগের একটা আশ্চর্য বিষয়, আশ্চর্য ছিল। তো ওনারা কিন্তু এখন আমরা যা কিছু আবিষ্কার হয় সব দেখি যে ব্রিটিশরা নাইলে আমেরিকানরা আবিষ্কার করছে, কিন্তু এমন একটা সময় ছিল যখন এই যা কিছু মনে করো অ্যাডভান্স সবকিছু কিন্তু মিশরীয়রা, নাইলে রোম, নাইলে মানে ইটালি অনেক উন্নত ছিল, রোম এটা অনেক আগে থেকেই। আর তার আগে হচ্ছে মিশরীয়রা বা হচ্ছে সিরিয়া ইরাক, ইরাকের যে ইউফ্রেটিস নদীর তীরে ওরা সভ্যতাগুলো ছিল, গড়ে উঠেছিল, তারা কিন্তু অনেক উন্নত ছিল। এবং সবচেয়ে মানে ব্যাকডেটেড আমার মনে হয় ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটাই ছিল। আর মানে প্রাচীনকালে যেগুলো উন্নত যা কিছু ছিল সবকিছু ওই মিশরীয় সভ্যতার ওইদিকে, মানে ওই অঞ্চলটাতেই ছিল। মানে তোমরা সংখ্যা লেখার ইতিহাস যদি পড়ো বা যা কিছু পড়ো, ওই সময় মুসলিম অনেকগুলা বিজ্ঞানীও এসছে ওখান থেকে, আসলে অনেক বেশি ছিল। তো 1891 সালে আর্জেন্টিনার জুয়ান ভুসেটিচ ভুচেটিক দিয়ে উনি কিন্তু একজন, উনাকে দিয়ে অপরাধী ধরার পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে আধুনিক যুগের আঙুলের ছাপ ব্যবহার শুরু হয়। এটা অনেক সময় আবার তোমাদের এমসিকিউ তে আসে, হ্যাঁ, তো এটা একটু দেখবা। 1891 সালে ওনার নামটা আসে না, কিন্তু অপরাধী ধরার প্রযুক্তির মাধ্যমে এটা সর্বপ্রথম আসছিল। তো বায়োমেট্রিক সিস্টেমের শনাক্তকরণে বিবেচিত বায়োলজিক্যাল ডেটাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে আচরণগত, তাই না? আমাদের শরীরের গঠনগত কিছু অঙ্গ আছে আর কিছু আছে আচরণগত। তো গঠনগত অঙ্গ কি কি? ফেস, হ্যান্ড জিওমেট্রি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, রেটিনা এবং ডিএনএ। আর আচরণগত বৈশিষ্ট্যের ভিতরে আছে ভয়েস রিকগনিশন, মানে আমাদের ভয়েসটা, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি স্ট্রোক। তো এইগুলা হচ্ছে আমাদের অথেন্টিকেশন প্রসেসের যে ইয়েগুলা। তো বায়োমেট্রিক সিস্টেমের মৌলিক উপাদান সমূহ, এই কোশ্চেনটা এর আগে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে এসেছে। সো এটা একটু দেখবা যে বায়োমেট্রিক সিস্টেমের মৌলিক উপাদান সমূহ কি কি উপাদান আছে এখানে। তো সাধারণত একটি বায়োমেট্রিক সিস্টেমকে 4টি মূল উপাদানে বিভক্ত করা যায়। তো প্রথমে দেখো, প্রথমে ইনপুট ইন্টারফেস, মানে সেন্সরে ডেটাটা কালেক্ট করবে, তাই না? তোমার আচ্ছা, এটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিই। সেটা হচ্ছে তোমরা সবাই মোটামুটি স্মার্টফোন ইউজ করো। তো তোমাদের স্মার্টফোনে যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে সেটা কিভাবে কাজ করে? প্রথমে তোমরা হচ্ছে একটা তোমার ফিঙ্গার যতভাবে ইনপুট দেওয়া যায়, মানে ততগুলা ছবি তোমরা তুলে নাও না আগে থেকে, মানে ফিঙ্গারপ্রিন্ট আগে ইনপুট দিয়ে নাও না? জি স্যার। জি জি স্যার। স্যার। তোমাদের মানে নতুন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে দেখবা যে হচ্ছে যতভাবে ফিঙ্গারটা তুমি ওখানে দিবা সব রকম ভাবে তোমার সে ছবি তুলে নিচ্ছে, এবং যতভাবে মানে পুরোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমাকে দিতেই হয়, কমপক্ষে 10-15 রকম ভাবে। সরি,
কমপক্ষে 10-15 রকম ভাবে হাতের ছাপ নেয়। তো এই ছাপটা নিয়ে ওরা একটা প্রোটোটাইপ তৈরি করে, সেই প্রোটোটাইপটা ওরা সংরক্ষণ করে। এখন পরবর্তীতে তুমি যখনই তোমার হাতের ছাপটা ওখানে দিচ্ছ, তখন সে কি করছে, কম্পেয়ার করছে, যেটা স্টোর করা আছে তার সাথে কম্পেয়ার করছে। কম্পেয়ার করলে তোমার যদি মিলে যায় তাহলে তোমাকে অ্যাক্সেস দিচ্ছে, আদারওয়াইজ ইটস ডিনাইং। সো এটা হচ্ছে প্রসেস। যদি তোমার ফ্রেন্ড তোমার মানে ওইখানে আঙুলের ছাপ দেয় তাহলে কি অ্যাক্সেস ডিনাই করে, মানে চিনে না। ইভেন তুমি যদি ভেজা আঙুলের ছাপ দিতে যাও, মানে তোমার হাত যদি ভেজা থাকে বা হাতে কিছু লাগানো থাকে, তাও দেখবে যে চিনতেছে না। তার মানে কি, সেটা কাজ করছে না। তার মানে এখানে ইনপুট ইন্টারফেস, তার মানে হচ্ছে সেন্সর যেটা আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেখানটাতে তুমি ইনপুট দিতে পারো ডেটাটা। তার মানে তোমার ইমেজটা আগে ইনপুট দিচ্ছ, এরপরে প্রসেসিং হচ্ছে, ইন্টারফেস তার মানে আউটপুট দেখাচ্ছে। মানে আমার কথাটা বুঝো নাই মনে হয়। সবগুলা এখন মিলায় দেখো, প্রথমে ইনপুট ইন্টারফেস, তার মানে হচ্ছে তোমার ইনপুট দেওয়ার জন্য একটা ইন্টারফেস থাকবে, সেন্সর থাকবে, পিছনে যে ডাটাটা, পিছনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকে সেটা হচ্ছে ইনপুট ইন্টারফেস, মানে হচ্ছে তোমার ওখান থেকে তুমি ইনপুট দিবা। এরপরে হচ্ছে প্রসেসিং করে তোমার ডাটাটা স্টোর করার একটা জায়গা থাকে, মানে এই তুমি যে ইনপুটটা দিচ্ছ সেটা প্রসেসিং করে ডাটা স্টোর করার জায়গা থাকে। এরপর যদি ম্যাচ করে তখন এটা আউটপুটে শো করে, বা না করলেও সেটা শো করে। তো এখন দেখো এখানে ইনপুট ইন্টারফেস সম্পর্কে একটু বর্ণনা দেওয়া হয়েছে, প্রসেসিং ইউনিট, ডেটাবেস এবং আউটপুট ইন্টারফেস। সো এগুলা সব একটু দেখবা, হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। এরপরে আসছে ফেস রিকগনিশন, যেটা আমাদের বায়োমেট্রিক্স অথেন্টিকেশন প্রসেসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ইয়া, যেটা বর্তমানে বাংলাদেশে তো সব জায়গায় মোটামুটি ভাবে এটা তোমাদের মোবাইল ফোনে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। যদিও প্রথম দিকে আমি যখন ল্যাপটপ কিনি, কত সালে, 2012-13 সালের দিকে, তখনই কিন্তু ফেস রিকগনিশন আমাদের ল্যাপটপে ছিল। কিন্তু বর্তমানে মোবাইল ফোনে এটা শুরু হয় মোটামুটি আইফোনের মধ্য দিয়েই। আইফোন ওরা হচ্ছে ইয়েটা নিয়ে আসে সর্বপ্রথম, এবং ওরা বেশ মানে ইয়েটা, ওদের অ্যালগোরিদমটা বেশ মানে ইফেক্টিভ আর কি। যেমন আগে যেটা ছিল কম্পিউটার বা ল্যাপটপের জন্য, সেটার অ্যালগোরিদমটা অত বেশি ডেভেলপড ছিল না, যার ফলে ওরা ভুল করতো বেশি। কিন্তু এখন এই ভুলের পরিমাণটা কমে গেছে, অ্যালগোরিদম অনেক ডেভেলপ করেছে। তো ফেস রিকগনিশন শুরু করার আগে আমি দু একটা কথা বলি, সেটা হচ্ছে ফেসের কোন অংশটা আসলে পরিমাপ করে। তোমার নাক থেকে ঠোঁটের দূরত্ব, তোমার নাক থেকে চোখের দূরত্ব, তোমার নাক থেকে ফরহেডের দূরত্ব, এই দূরত্বগুলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা না? জি স্যার। এগুলো আলাদা আলাদা জি হওয়ারই স্যার। কথা। এই যে দেখো এখানে এগুলো দেওয়া আছে, ডান সাইডের ফিগারটা একটু নোটিস করো, দেখো প্রত্যেকটা জায়গার দূরত্বগুলো আলাদা আলাদা। তো এরকম দূরত্বগুলো ওই তোমার হচ্ছে ডিভাইসটা মেজার করে সে একটা প্রোটোটাইপ নেয়। এবং পরবর্তীতে তুমি যখনই তোমার কেউ এই যে এরকম ভাবে বাম সাইডের ফিগারটা দেখো, কেউ যদি এরকম ফিঙ্গার এর সামনে যায়, তখন সে ছবি তুলে রেখে দেয়, পরে ছবি তুলে রাখার পরে সে যখন আবার আসে তখন সেটা ম্যাচ করে দেখে যে আসলে মিলছে কিনা। তো এক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওই যে তোমার অনেকে ভারী মেকআপ করে, তখন চিনতে পারবে না। আবার অনেকে হচ্ছে তোমার কি আছে ওই যে দাড়ি রাখলে, মনে করো তুমি, তার দাড়ি রাখলে আবার দেখা যাচ্ছে ঝামেলা হয়ে যাবে। আবার যদি কারো জমজ থাকে তখন ঝামেলা হবে না, কারণ একই রকম হয়ে যায়। জি স্যার। তখন আর কি মানে ডিটেক্ট করতে পারে না, অ্যালগোরিদম দুর্বল হয়ে যায়। তো এরকম ভাবে এখানে দেখো সুবিধা অসুবিধাগুলো সুন্দর করে দেওয়া আছে, এগুলো একটু দেখবা। এরপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবচেয়ে সনাতন পদ্ধতি। এই যে এর আগে আমরা যেটা এখানে বললাম, যে দেখো এখানে যেটা ইউজ করা হতো 1891 সালে, বা এই যে ব্যাবিলনীয়রা যেটা ইউজ করত, এটা কিন্তু এই কাদার খণ্ডে আঙুলের ছাপই ব্যবহার করত। তার মানে কি, দিস ইজ দ্য ওল্ডেস্ট প্রসেস অফ আইডেন্টিফিকেশন। ফিঙ্গার হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, মানে সবচেয়ে পুরাতন। তো এটা হচ্ছে কি, সরি ফিঙ্গারপ্রিন্ট না, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট এখানে দেখো, প্রথমে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তো তোমরা সবাই মোটামুটি ভাবে ইউজ করেছো, অভ্যস্ত। তো ফিঙ্গারপ্রিন্টটা প্রথমে সে নিবে, নেওয়ার পর স্টোর করে রাখবে, পরবর্তীতে তুমি যখন দিবা তার সাথে ম্যাচ করবে, এটাই হচ্ছে পদ্ধতি। তো দেখো একজন আঙুলের ছাপ বা টিপসই অন্য কোনো মানুষের আঙুলের ছাপের বা টিপসইয়ের সাথে মিল নেই। এই প্রক্রিয়ায়
প্রথমেই আঙুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার এর মাধ্যমে আঙুলের ছাপ ইনপুট নিয়ে ডেটাবেজে সংরক্ষিত আঙুলের ছাপের সাথে তুলনা করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হয়। আমি যে কথাটা বললাম আর কি। তাহলে এখানে একটা ফিগার দেওয়া হয়েছে যেখানে কাজ করে তোমার এই যে ফিঙ্গারগুলা, ফিঙ্গারপ্রিন্টের যে ফিঙ্গারের যে প্রিন্টগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে এরকম বাইনারি ডেটা তৈরি করা হয়, মানে প্রসেসিং করে তারপর সেটার সাথে ম্যাচ করে। এটা সুবিধা কি দেখো, খরচ তুলনামূলকভাবে কম, শনাক্তকরণের জন্য সময় কম লাগে, সবচেয়ে সমসাময়িক পদ্ধতি, নির্ভরযোগ্য এবং সুরক্ষিত, মেমোরিতে জায়গা কম নেয়। আর অসুবিধা হচ্ছে আঙুলে কোনো প্রকার আস্তর লাগলে বা যদি মনে করো তুমি ভিজে গেলে বা হচ্ছে কিছু লাগাইলে তখন আবার এটা কাজ করবে না। ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত নয় কেন বলো তো, কেউ একজন এক্সপ্লেইন করতে পারবা এটা? ফিঙ্গারপ্রিন্ট স্যার। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট কেন ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত নয়? কারণ স্যার তারা তো ইউজ করতে পারবে না এটা। না, ইউজ করতে পারবে না সেজন্য স্যার ওদের নখ ছোট। না, ওদের না স্যার, ওরা বড় হয় আস্তে আস্তে ওর জন্য। এক্স্যাক্টলি ওরা হচ্ছে যখন ছোট থাকে তখন তোমার আঙুলের ছাপটা একরকম থাকে, আর বড় হইলে আঙুলের ছাপটা চেঞ্জ হতে পারে। এই জন্য ছোট বাচ্চাদের জন্য এটা উপযুক্ত নয়। তুমি মনে করো যে 10 বছর আগে যখন বাচ্চা ছিলা তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছো, এখন তুমি কিন্তু সেটা খুলতে পারবা না, সেই তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? এটা কিন্তু আসতে পারে জি অনেক স্যার। এই জন্য। জি স্যার। আচ্ছা, এখন দেখো ব্যবহার কোথায়, ফিঙ্গারপ্রিন্ট কোথায় কোথায় ব্যবহার করা হয়। কোনো প্রোগ্রাম বা ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ডের পরিবর্তে আঙুলের ছাপের ব্যবহার, প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ, ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম, ডিএনএ শনাক্ত করার কাজে, সব বিভিন্ন জায়গায় এটার ইউজ আছে। আচ্ছা, এরপর হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। দেখো হ্যান্ড জিওমেট্রিটা হচ্ছে আমাদের পুরা হাত, মানে হ্যান্ড জিওমেট্রি। হাত মানে হ্যান্ড মানে হাত, এটা সবাই জানো। জিও মানে হচ্ছে ভূমি বা হচ্ছে মিতি, যেটা বলি আমরা জ্যামিতি পড়ছি না আমরা, জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ কিন্তু পরিমাপ। তো জিওমেট্রি শব্দের অর্থ, জিও শব্দের অর্থ ভূমি আর মেট্রি শব্দের অর্থ পরিমাপ। তো হ্যান্ড জিওমেট্রি মানে আমাদের হাতের যে জমিন বা হাতের যে তালু সেটার পরিমাপ আর কি, সেটা দিয়ে বোঝাচ্ছি আমরা হ্যান্ড জিওমেট্রি। তো আমাদের পুরা হাতটার হাতে বিভিন্ন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর মেজারমেন্ট করা হয় করে একটা ডিভাইসে টেমপ্লেট আকারে প্রিজার্ভ করা হয়। যে দেখো এখানে প্রথমে ইমেজ অ্যাকুইজিশন করা হচ্ছে বাই চার্জ কাপল ডিভাইস, দেন ফিচার এক্সট্রাকশন করা হচ্ছে, দেন টেমপ্লেট তৈরি করা হচ্ছে। টেমপ্লেট মানে জানো তো সবাই, টেমপ্লেট মানে একটা ডেমো বা যেটা একটা মানে পরবর্তীতে তার সাথে ম্যাচ করার জন্য একটা আইডিয়াল একটা পয়েন্ট তৈরি করা, যেটার সাথে পরবর্তীতে ম্যাচ করা হবে। আমরা একটা কাজ করি না, আমরা যে বললাম না ফিঙ্গারপ্রিন্টের সময় আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটা প্রিজার্ভ করছি, ঠিক তেমনি এইখানে এই হাতের ছবি নিয়ে আমরা সেটা টেমপ্লেট আকারে প্রিজার্ভ করছি। পরবর্তীতে যখন ম্যাচ করছে তখন আইডেন্টিটি ভেরিফাইড, আর নো ম্যাচ হইলে তখন টেমপ্লেট বি যদি আরো থাকে তার সাথে ম্যাচ করবে, যদি না থাকে তাহলে আবার সেটা ওই পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রির ওয়ার্কিং প্রসিজার। তো সুবিধা কি, ব্যবহার করা সহজ, সিস্টেমে অল্প মেমোরির প্রয়োজন হয়, আর এগুলোর দাম আবার একটু বেশি। অসুবিধা হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্টের চেয়ে ফলাফলের সূক্ষ্মতা কম। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মোর অথেন্টিক, আমি আবারও বলছি ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সবচেয়ে অথেন্টিক, আর হ্যান্ড জিওমেট্রির চেয়েও ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিক। সো ব্যবহার কোথায়, এয়ারপোর্টের আগমন নির্গমন নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবীদের উপস্থিতি নির্ণয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং লাইব্রেরিতে, এসব জায়গায় এটার ব্যবহার করা হয়। এরপর আসছে চোখের আইরিশ বা রেটিনা। আইরিশ বা রেটিনা এই দুইটা কিন্তু একই প্রসেস, শুধু জায়গাটা আলাদা, মানে দুইটার প্রসেস সেম, একইভাবে কাজ করে, শুধু পজিশনটা আলাদা। দেখো রেটিনা কোনটা আর আইরিশ কোনটা বলো তো, কেউ বলতে পারবা? কেউ সায়েন্স পড়েছো তোমাদের মধ্যে? জি স্যার। চোখের গঠন পড়েছো না? জি স্যার। মনে গেছে, ভুলে গেছে মনে হয় না? আচ্ছা দেখো, জি স্যার, ভুলে আমাদের গেছি। চোখের মনি যেটা বলি আমরা আইবল, এই আইবলের নিচের দিকে বা আইবলের পিছনের সাইডের যে লাল বা হচ্ছে আমরা আমরা বাইরে থেকে কালো দেখি কিন্তু ওটা আসলে লালচে বা রেডিশ, ওই অংশটা হচ্ছে রেটিনা। আর চোখের এই যে আইবলের চারপাশে যে সাদা অংশটা আছে না, এই যে দেখো এখানে বাম সাইডে যে ছবিটা দিয়েছে, এই যে এটা চোখের, তো এই সাদা অংশটা আমি তোমাদের এখানে ফিগারই দেখাই।
এই যে দেখো, এই যে সাদা অংশটা চারপাশে, এটা হচ্ছে আইরিশ। আর এখানে ভিতরে এই যে দেখো রেটিনা, ওই যে মাঝখানে যে আই বলটা আছে না, এর পিছনের অংশটা জি হচ্ছে স্যার। রেটিনা। তার মানে তো দুইটা আলাদা আলাদা ভাবে তোমাদের তাহলে আলাদা আলাদা ডিভাইস প্রয়োজন না, দুইটা আলাদা ভাবে মেজারমেন্ট করার জন্য। তো আইরিশ জি স্যার। আগে দেখি। বায়োমেট্রিক্স প্রযুক্তিতে মানে এটার জন্য কিন্তু অনেক আপডেটেড একটা ডিভাইস প্রয়োজন হয়। দেখো, অক্ষি গোলকের সামনের লেন্সের উপর অবস্থিত রঙিন পর্দাকে আইরিশ বলে। আমার কথা বুঝতে পেরেছো? অক্ষি গোলকের সামনের লেন্সের উপরে অবস্থিত। সো চোখের মাঝের গাঢ় গোল অংশটির নাম পিউপিল বা চোখের মণি, এর চারপাশে আইরিশের অবস্থান। তার মানে চোখের যে মণি আইবলটা, এর চারপাশে এই যে সাদা, এটা যদিও সাদা দেখা যাচ্ছে কিন্তু এটা কি আসলে সাদা? এটা কিন্তু ভিতর থেকে তুমি এটা কিন্তু দেখবা যে অনেকের এমনিতেও ব্লাড সেল যখন দেখা যায় তখন লাল দেখা যায়। তো এটা কিন্তু রঙিন, আসলে ভিতর থেকে কিন্তু রঙিন, কিন্তু আমরা সামনে থেকে আসলে সাদা দেখি। তো এই অংশটা এটি বাদামি, সবুজ, নীল বিভিন্ন রঙের হতে পারে, আলোর তীব্রতার উপর নির্ভর করে এর সংকুচিত বা প্রসারিত হয়। আচ্ছা, তো সুবিধা কি এটা? এখানে একটা ফিঙ্গার এই তোমার হচ্ছে রেটিনা স্ক্যানিং এর, আইরিশ স্ক্যানিং এর প্রসেসটা দিয়েছে এখানে। দেখো, এটা একটা ডিভাইস যেটা দিয়ে এটা ইমেজ অ্যাকুইজিশন করছে, এই যে ইমেজ নিচ্ছে, এরপর লোকালাইজেশন বা ওটাকে হচ্ছে স্থির করছে বা হচ্ছে ওটাকে অ্যানালাইসিস করছে। এরপর ওর জোন গুলা, ওর যে এগুলো সেগুলো আর কি মার্ক করে। এরপর পরবর্তীতে যখন এটা হচ্ছে গ্যাবোর ফিল্টার বলে, যদিও এটা তোমাদের আসবে না কিন্তু এটা প্রসেসটা এখানে দেওয়া হয়েছে। পোলার রিপ্রেজেন্টেশন, গ্যাবল ফিল্টার, এবার আইরিশ কোড। এই পুরাটাকে এটাকে একটা কোডে রূপান্তর করছে। পরবর্তীতে যখন আরেক কারোর সাথে ম্যাচ করে বা কারোর সাথে তোমার এটা কম্পেয়ার করে, তখন এই কোডের সাথে কম্পেয়ার করে, কারণ তার আই থেকেও ওই ছবিটা নিয়ে এভাবে অ্যানালাইসিস করে আইরিশ কোডে পরিণত করে, দেন ওটা ম্যাচ করে। তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 2 জন লোকের মধ্যে এটা মিলার সম্ভাবনা 10 বিলিয়ন লোকের মধ্যে একজন। তার মানে 10 বিলিয়ন মানে হচ্ছে 10 বিলিয়ন মানে কত? 100 কোটিতে 1 বিলিয়ন। তার মানে আহ 10 মানে 1000 কোটির মধ্যে একজনের সাথে মিলতেও পারে, নাও পারে। তার মানে বুঝতে পেরেছো এটা কতটা অথেন্টিক? হ্যালো? জি স্যার। তার মানে এটা খুবই অথেন্টিক একটা প্রসেস। তো এরপরে এটার সুবিধাগুলো দিয়েছে। এটার অসুবিধা হচ্ছে এটা পদ্ধতি অনেক ব্যয়বহুল, তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয় এবং চশমা খোলার প্রয়োজন হয়, কারণ এটা ইয়ে করার জন্য চশমা খুলতে পারে। আর এটা সুবিধাগুলো আছে কয়েকটা, এটা দেখে নিবা। আর রেটিনা স্ক্যানটা আমার মনে হয় নতুন করে বলার কিছু নাই, এটার সুবিধা অসুবিধা দুইটারই সেম, শুধুমাত্র এর পজিশনটা আলাদা। রেটিনা হচ্ছে আমাদের চোখের বলের পিছনের একটি আস্তরণ, যা চোখের বলের ভিতরের 65% জুড়ে থাকে। তার মানে আমি যেটা বললাম আই বলের পিছনের অংশটা, ঠিক আছে? এই যে দেখো সামনে থেকে যে আই বলটা দেখতে পাচ্ছ, এই আই বলের পিছনের অংশটা। তো এটা তোমরা দেখে নিবা, বাকিটা আমি আর বললাম না। এরপর হচ্ছে ডিএনএ। ডিএনএটা নিয়ে আমরা একটু বলি। ডিএনএ হচ্ছে দিস ইজ দ্য মোস্ট অথেন্টিকেটেড প্রসেস এভার স্টাবলিশড বা এভার ডেভেলপড ইন ম্যানকাইন্ড। মানে মানব সভ্যতার ইয়েতে যতগুলো পদ্ধতি আবিষ্কার করা হয়েছে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, ডিএনএ এটা সবচেয়ে অথেন্টিক প্রসেস এবং রিলায়েবল। কারণ ডিএনএ তে কোনো রকম 2 নম্বরই করার কোনো মানে পসিবিলিটি নাই। এটা আমাদের শরীরের সেল থেকে জিন প্যাটার্ন হচ্ছে করে আইডেন্টিফাই করা হয়, এবং তোমার আব্বুর সাথে তোমার ডিএনএ অবশ্যই মিলবে, তোমার আরেকজনের সাথে তোমার ডিএনএ মিলবে না। তোমার যারা ব্লাডের আত্মীয় তাদের সাথে তোমার ডিএনএ মিল থাকবে, কিন্তু অন্য কারোর সাথে তোমার ডিএনএ মিল থাকবে না। এই জন্য দেখবা যে বাবা মা বা হচ্ছে বাবা ছেলে বা হচ্ছে বাবা মেয়ে, এদের হচ্ছে ডিএনএ এটা খুব বেশি মিল থাকে। আমার কথা বুঝতে পেরেছো? ফার্স্ট ব্লাড যেগুলা। জি স্যার। তাহলে অসুবিধা কি? এটা কিন্তু সময় বেশি লাগে ডিএনএ ইয়ে করার জন্য, ল্যাবে তোমার সময় বেশি লাগে। আবার হচ্ছে আচ্ছা, প্রবলেম আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার যদি যমজ তোমরা কেউ হয়, মানে ইয়ে হয় যে যমজ 2 ভাই, তাদের ডিএনএ তে কিন্তু আবার অনেক, যদিও হুবহু সেম না কিন্তু একটু আলাদা থাকে, কিন্তু অনেক সময় ইয়েগুলা এক হয়, মানে পার্সেন্টেজটা অনেক কাছাকাছি হয়, যার ফলে আইডেন্টিফাই করাটা অনেক টাফ হয়ে যায়। তো ব্যবহার কোথায় দেখো? অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব নির্ণয়ে, বিকৃত শবদেহ নির্ণয়ে। মনে করো অ্যাক্সিডেন্টাল কেস, যে চেহারা দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে কে,
তাহলে তখন কি করতে হবে, ডিএনএ টেস্ট করে বুঝতে হবে যে কে কার ছবি এটা বা কে লাশটা কার। তো এরপরে সিঙ্গার ইয়ে কি বলে ভয়েস রিকগনিশন, এগুলো আসলে বোঝানোর জিনিস কম। তোমরা একটু দেখবা, এটা আজকে মাথা ধরে গেছে আমার আজকে আর। স্যার। ঠিক আছে, আজকে এই জি পর্যন্ত। স্যার। সবাই ভালো থাকো, হ্যাঁ, সুস্থ থাকো। আসসালামু ঠিক আলাইকুম। আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।